আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। হরমুজ প্রণালী বন্ধ করে রেখে ইরানের লাভটা কি? ইরান কি অর্জন করতে চায়? ইরানের উদ্দেশ্য বা লক্ষ্য কি? দর্শক মন্ডলী, এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আপনার ডোনাল্ড ট্রাম্পের একটা উক্তির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। গত পরশুদিন ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিল, হরমুজ প্রণালী বন্ধ করে রাখলে আমার লস কোথায়? তেলের দাম বৃদ্ধি পেলে আমার লস কোথায়? আমার দেশে তো তেলের পর্যাপ্ত মজুত আছে, আমার দেশে তেলের পর্যাপ্ত খনি আছে, এছাড়াও আমার দেশে তেলের পর্যাপ্ত রিজার্ভ আছে, আমি কিনে নিয়ে রেখেছি। তো আমার তো কোনো লস নেই, বরং আমি যদি এখন তেল উত্তোলন করা শুরু করি তাহলে অধিক দামে সেটা বিক্রি করতে পারবো, অর্থাৎ ব্যবসায়িকভাবে আমি আরো লাভবান হতে পারবো। আমার লসটা কোথায়? তাহলে দর্শক মন্ডলী, প্রশ্ন তো আসতেই পারে যে ডোনাল্ড ট্রাম্পের যদি লস না থাকে তাহলে ইরানের লাভটা কোথায়? ইরান আসলে হরমুজ প্রণালী বন্ধ করে রেখে কার বিরুদ্ধে লাভবান হতে চাচ্ছে? তাহলে কি হরমুজ প্রণালী বন্ধ করে রেখে শুধুমাত্র আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ বা সাধারণ দেশগুলোকে ইরান শাস্তি দিতে যাচ্ছে? সাধারণ দেশগুলো কি ইরানের শত্রু? তা তো নয়। ইরানের শত্রু কে? আমেরিকা, ইসরায়েল। তাদেরকে আসলে হরমুজ প্রণালী বন্ধ করে রেখে কিভাবে শাস্তি দেওয়া যাবে, এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। দর্শক মণ্ডলী, ইকুয়েশন এত সহজ নয়। ডোনাল্ড ট্রাম্প কেন পাগল হয়ে গিয়েছেন? কেন তিনি আপনার সবাইকে ধরতেছেন, ভাই একটা যুদ্ধবিরতির ব্যবস্থা করে দাও? রাশিয়াকে ধরেছিলেন, পাকিস্তানকে ধরেছিলেন, এমনকি আজকে ওমানকে পর্যন্ত ধরেছেন, ভাই তুমি একটু কথা বলে একটা যুদ্ধের ফয়সালা করে দাও আর কি। কেন? কারণ, অন্যতম কারণ হচ্ছে ডলারের আধিপত্য নিশ্চিহ্ন হয়ে যাবে যদি ইরানের আওতায় হরমুজ প্রণালী থেকে যায়, ইরানের আওতায় মধ্যপ্রাচ্যের তেল সম্পদ থেকে যায়, নিয়ন্ত্রণ থেকে যায়। দর্শক মন্ডলী, এখানেই হচ্ছে আসল কথা। দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন আজকে আমেরিকা হয়ে ওঠার পিছনে সৌদি আরবের ভূমিকা হচ্ছে সর্বাগ্রে। সৌদি আরব একসময় এখনকার চাইতে অনেক প্রতাপশালী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছিল। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধে সৌদি আরবের সেই সময় বাদশাহ ফয়সাল সম্ভবত, তিনি আর কি তার নেতৃত্বে ওই যুদ্ধে, ইসরায়েলের সাথে ওই যুদ্ধে তেলকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ তেলকে তখন তিনি বন্ধ করে দিয়েছিলেন। কাদের জন্য? ইউরোপের জন্য, যারা ইসরায়েলকে সমর্থন দিয়েছিল, আমেরিকার জন্য, যারা ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। তেল দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, তাদের কাছে তেল বিক্রি বন্ধ করে দিয়েছিলেন। তাদের দেশের ইকোনমি হঠাৎ করে ধাপাস করে নিচে নেমে আসে, তাদের মিল কারখানা সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। দর্শক মণ্ডলী, মাত্র 1 বছর সৌদি আরবের এইরকম একটা পরাশক্তি হয়ে টিকে ছিল। 1 বছরের মাথায় 74 সালে এই বাদশাহ ফয়সাল, উনার কারণে আবার সৌদি আরব তার এই দাদাগিরিটা আমেরিকার হাতে তুলে দেয়। নিক্সন, প্রেসিডেন্ট নিক্সনের নাম তো আপনারা সকলেই শুনেছেন। এই নিক্সন ওয়াটারগেট কেলেঙ্কারির মাধ্যমে আমেরিকাতে আপনার তার পদ হারায়। তাছাড়াও ওই সময় ভিয়েতনাম যুদ্ধের কারণে নিক্সন আমেরিকার অর্থনীতি একদম নাজুক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। দর্শক মন্ডলী, যে কারণে তার প্রতি গণ অসন্তোষ ছিল, তার পতন ঘটে। তার জায়গায় আসে হচ্ছে জেরাল্ড ফোর্ড। দর্শক মন্ডলী, এই যে যার নামে বর্তমানে সবচেয়ে বড় আপনার যুদ্ধ বিমানবাহী রণ অথরিটি, যেটা আপনার মধ্যপ্রাচ্যে পাশে, ইসরায়েলের পাশে থেকে ইসরায়েলকে সুরক্ষা দিচ্ছিল আর কি, এখন সেটাতে আগুন লেগেছে। সে বলতেছে নিজেদের কারণে আগুন লেগেছে, আর ইরান বলতেছে সে ক্ষেপণাস্ত্র মেরে আগুন ধরিয়ে দিয়েছে। যাই হোক, আমার বিষয় ওইটা নয়। আমার বিষয় হচ্ছে এই যে যার নামে জেরাল্ড ফোর্ড, এই রণ অথরিটি, সেই জেরাল্ড ফোর্ড উনি ক্ষমতায় আসেন। উনি ক্ষমতায় এসে সৌদি আরবকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দেন এবং চক্রান্তে পড়ে যায়। সৌদি আরব নিজেই পড়ে যায়। দর্শক মন্ডলী, সৌদি আরবকে আমেরিকা তখন বুঝায়, তোমার এত তেল, এত কিছু, তোমার নিরাপত্তা কোথায়? তোমার তো নিরাপত্তা নেই, তুমি রাজ পরিবার, যে কোনো সময় আমরা উস্কে দিলে বড় অসন্তোষ শুরু হবে, রাজ পরিবারে দবস করে পতন ঘটবে। তাহলে উপায়টা কি? উপায় হচ্ছে আমি তোমাকে নিরাপত্তা দিব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু তেল বিক্রি করবে, মৌজ মাস্তি করবে, থাকবে, তোমার পরের জেনারেশনরা মৌজ মাস্তির উপরে থেকে যাবে, সৌদি আরবও টিকে থাকবে, তোমার বাদশাহীও, তোমার বংশও টিকে থাকবে। তার জন্য কি, তুমি শুধু একটা ঘোষণা দেবা, আমার সাথে একটা চুক্তি করবা, তুমি ডলার ছাড়া তেল বিক্রি করবা না। সৌদি আরব বলে যে আমি না হয় ডলার ছাড়া তেল বিক্রি করলাম না, কিন্তু অন্যান্য দেশ বলে সেটা পরে দেখবো, তুমি তো নেতা, তুমি তো 73-এ এই
তেলকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে তুমি তো এখন বিশ্বের নেতা, কাজে তোমার কথা শুনবে না ওপেক কেমন হয়। অতএব সৌদি আরব সেই ফাঁদে পা দেয়। এই জেরাল্ড ফোর্ডের নেতৃত্বে আমেরিকার সাথে সৌদি আরবের বাদশা ফয়সাল সবাইকে না জানিয়ে গোপনে চুক্তিটা করে ফেলে, তারা ডলার ছাড়া আর তেল বিক্রি করবে না। সৌদি আরব হঠাৎ করেই তার আধিপত্য ধপাস করে আমেরিকার কাছে বিক্রি করে দেয়। দর্শক, নিরাপত্তার কারণে, নিরাপত্তার পাওয়ার আশায় আমেরিকা সোনার ডিম পাড়া হাঁস হাতে পেয়ে যায়। দর্শক মন্ডলী, এই সৌদি আরবকে ব্যবহার করে ওপেককে বাধ্য করে, প্রত্যেকটা দেশকে বাধ্য করে ডলার ছাড়া তুমি তেল বিক্রি করতে পারবে না। সকলে তাই করে। দর্শক মন্ডলী, পৃথিবীর প্রত্যেকটা দেশ তখন ডলারকে রিজার্ভ মুদ্রা হিসেবে স্বীকৃতি দিতে রাজি হয়। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মুদ্রা ডলার, কারণ হচ্ছে ডলার ছাড়া তেল কেনা যাচ্ছে না, প্রত্যেকটা দেশেরই ডলার দরকার। তখন নিজের প্রত্যেকটা দেশ পণ্যের বিনিময়ে হোক, নিজের টাকা দিয়ে হোক, ডলার কিনে এনে রিজার্ভ ব্যাংকে রাখা শুরু করে এবং সেখান থেকে তেল কেনা শুরু করে। এখান থেকেই ডলারের উত্থান, ডলার তথা আমেরিকার উত্থান। তারপরে এই ডলারের প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা সুইফট সিস্টেম চালু করে, অর্থাৎ ডলারকে একটা সিস্টেমের মাধ্যমে এনে সে পুরা বিশ্বের ডলারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সুইফট সিস্টেমের মাধ্যমে, এবং এমন একটা সিস্টেম তৈরি করে যে তুমি ডলারের মালিক হবা কাগজে কলমে, কিন্তু ডলার আসলে থাকবে হচ্ছে আমেরিকার নিয়ন্ত্রণে, আমেরিকা রিজার্ভ ব্যাংকে। তার মানে তুমি যখনই বিদ্রোহ করবা আমি তোমার ডলার আটকে দেবো, যেভাবে আটকে দিয়েছে রাশিয়ার, যেভাবে আটকে দিয়েছে ইরানের। বিলিয়ন বিলিয়ন ডলার এখন আমেরিকা রিজার্ভ ব্যাংকে, ইউরোপের বিভিন্ন ব্যাংকে ফ্রিজ হয়ে পড়ে আছে, ব্যবহার করতে পারতেছে না। দর্শক মন্ডলী, এইভাবে সৌদি আরব আমেরিকাকে ক্ষমতাশালী করে দেয় 1974 সালে। দর্শক মন্ডলী, এরপরে আপনার 90 সালের যে আপনার গালফ ওয়ারটা হলো, সাদ্দাম হোসেনের পতন হলো। তারপরে এই সাদ্দাম হোসেনের পতনের পরে আমেরিকা বিশাল বাহিনী নিয়ে যে সেই সময় সাদ্দাম হোসেনকে উৎখাত করার জন্য এই মধ্যপ্রাচ্যে ঢুকলো, সেই বাহিনী আর বের করলো না, বিভিন্ন দেশে ছড়িয়ে দিল, ঘাঁটি বিভিন্ন দেশে তৈরি হয়ে গেল। এর আগে সৌদি আরবের একটা ঘাঁটি সে অলরেডি ছোটখাটো একটা ঘাঁটি তৈরি করে ফেলেছিল, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে। তারপরে কিন্তু এই সাদ্দাম হোসেনের ইরাকের সাথে যুদ্ধের আগে কিন্তু সৌদি আরবে আর সেরকম কোনো প্রতিষ্ঠিত ঘাঁটি কোনো দেশে ছিল না, আমেরিকার বা ব্রিটিশের বিষয়টা নিয়ে আর একদিন কথা বলবো। আমেরিকার কোনো ঘাঁটি তখন ছিল না। এই 90 সালে এই যুদ্ধটার পরে মধ্যপ্রাচ্যের সকল দেশ আমেরিকাকে ডেকে নিয়ে তার দেশের নিরাপত্তার জন্য ঘাঁটি তৈরি করে। আমেরিকা পুরা মধ্যপ্রাচ্যের, শুধু তেল নয়, তেলের বিনিময়ে ডলার নয়, পুরা মধ্যপ্রাচ্যের উপরে একটা নিয়ন্ত্রণ নিয়ে বসে পড়ে, এবং সেটা হরমুজ প্রণালী সহ। দর্শক, এখন এটা হলো একটা ছোটখাটো একটা ইতিহাস বললাম। এখন যদি এই যে হরমুজ প্রণালীর মাধ্যমে তেল আটকে দিয়েছে ইরান, এতে কি হবে? একটা পর্যায়ে ইরান যদি টিকে থাকে, ইরান যদি এই নিয়ন্ত্রণটা বজায় রাখতে পারে, এই যে এখন কাউকে তেল দিচ্ছে না, এক কথায় সবাইকে তখন বলবে তেলের বিনিময়ে যে ডলারের বিনিময়ে যে তেলের যে চুক্তিটা আমেরিকা করেছিল সৌদি আরবের সাথে, সেটা বাতিল, আর তেল ডলারের বিনিময়ে বিক্রি করতে হবে, এরকম কোনো নিয়ম আর থাকবে না। অর্থাৎ ডলার আর তখন তেলের জন্য ম্যান্ডেটরি থাকবে না। তখন কি হয়ে যাবে? যে কোনো দেশ তার নিজস্ব কারেন্সিতে তেল কিনতে পারবে। ইরান এইটা বলবৎ করে দেবে, কারণ এই ডলার দিয়ে ইরানকে পথে বসানো হয়েছে। আজকে আপনারা জানেন ইরানের অভ্যন্তরে আপনার $1 সমান প্রায় 14-15 লাখ ইরানি টাকা। কি অবস্থা? মানে ইরানকে ডলার ব্যবহার করতে দেবে না, ডলারের মাধ্যমে ইরানের সাথে কাউকে লেনদেন করতে দেবে না, স্যাংশনের মাধ্যমে এই জিনিসটা দিয়ে রেখেছে। যে কারণে আজকে ইরান কোনো জায়গা থেকে কোনো কিছু কিনতেও পারে না, ডলার দিয়ে কিনতে হয়। আবার সে বিক্রি করবে কোথেকে? একমাত্র চীনের মতো কিছু দেশ আছে যাদের কাছে সে তেল গোপনে জোর করে হলেও বিক্রি করতো, কিন্তু সেই বিক্রিটা ডলারের বিনিময়ে না। ডলার তো তার জন্য ব্যবহার নিষিদ্ধ হয়ে গেছে, ডলার সে কোনোভাবেই ইউজ করতে পারবে না, তার ডলার আমেরিকার ব্যাংকে ফ্রিজ হয়ে আছে, আপনার ব্যবহার করতে পারতেছে না। তাহলে সে কি সেই মানধাত্তা আমলের, সেই যে যুগে অর্থ তৈরি হয়নি, অর্থকরী মানে টাকার প্রচলনই শুরু হয়েছিল না, তখন পণ্যের বিনিময়ে পণ্য মানুষ লেনদেন করতো কিভাবে? ভাই, আমার কাছে চাউল আছে, তোমার কাছে আলু আছে, আমি তোমাকে চাউল দেবো, তুমি আমাকে আলু দিবা। এইরকম পদ্ধতিতে চীনের সাথে চীনকে তেল দেয়, চীনের কাছ থেকে জিনিসপত্র নেয়। এইভাবে কি একটা দেশ চলতে পারে? মূলত এই সিস্টেমের অবসানের জন্যই এই হরমুজ প্রণালী দখলে রেখে নিয়ন্ত্রণটা হাতে নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে কি, যে এই ডলারের মাধ্যমে তেল বিক্রির এই পথ থেকে মধ্যপ্রাচ্যকে সরে নিয়ে আসবে।
প্রত্যেকটা দেশকে যে যারা এখন ইরান ছাড়া তো আর কেউ তেল বিক্রি করতে পারতেছে না বর্তমানে, আর ওইদিকে রাশিয়া আপনার তেল বিক্রি করতেছে, এর বাইরে তো আর কেউ তেল বিক্রি করতেছে না। ভেনেজুয়েলা এখনো আমেরিকার নিয়ন্ত্রণই আছে। যাই হোক, এখন কথা হচ্ছে কেউ যদি এখন এই ইরানের নেতৃত্বে বা ইরানের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় মধ্যপ্রাচ্যে কেউ তেল বিক্রি করতে আসলে তাকে সরাসরি শর্ত দিয়ে দেওয়া হবে, ডলার ইজ নট ম্যান্ডেটরি। আমেরিকা তোমার কাছে যদি তেল কিনতে আসে, আমি যদি পারমিশন দেই, তাহলে তুমি আমেরিকার মুদ্রা যেহেতু ডলার, তুমি ডলারের বিনিময়ে বিক্রি করতে পারবা। কিন্তু অন্যান্য দেশ, যে যে দেশ তার কারেন্সিতে তেল কিনবে। ডলারের আধিপত্য খর্ব, পৃথিবী থেকে চির বিদায় নেবে ডলার রিজার্ভ মুদ্রা হিসেবে। দ্বিতীয়ত আসেন এখানে স্যাংশন, আমেরিকার সাথে হুক্কা হুয়া বলে ইউরোপ টিউরোপ সব বিভিন্ন দেশ একসাথে স্যাংশন দেয় না? এই যে ইরানের বিরুদ্ধে এতগুলো স্যাংশন দিয়ে রাখা হয়েছে, আপনার উত্তর কোরিয়ার বিরুদ্ধে স্যাংশন, এই যে আপনার মনে করেন যে কি বলে চীনের বিরুদ্ধে স্যাংশন, রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন, মূলত এখন ইউরোপের দেশগুলোর তেল আপনার প্রয়োজন না, শুধুমাত্র তো আপনার দিয়ে রাশিয়া দিয়ে তো আর চাহিদা মিটবে না। তেল কিনতে আসলেই তখন বলা হবে স্যাংশন নামক বস্তুটা তুলে ফেলতে হবে। শুধু আমার জন্য না, সারা বিশ্ব থেকে কেউ কাউকে স্যাংশন দিতে পারবে না, কেউ কাউকে স্যাংশন দিতে পারবে না। যে যার মতো মানে সার্বভৌম দেশ হিসাবে ব্যবসা করবে। যেটা ইরান যে 3টা শর্ত দিয়েছিল, সেই 3টা শর্তের মধ্যে কিন্তু আমি একটা শর্ত বলে ফেলেছি, আর একটা শর্ত এখন বলতেছে, 2 নম্বর শর্ত। সেটা হচ্ছে কি, আমি সার্বভৌম দেশ হিসাবে আমার অধিকার যেন আমি পাই। প্রত্যেকটা দেশ যেন সার্বভৌম দেশ হিসাবে তার অধিকার পায়, স্বাধীন। সে যার সাথে ইচ্ছা ব্যবসা করবে, সে যার সাথে ইচ্ছা যে মুদ্রা ইচ্ছা সেই মুদ্রায় সে লেনদেন করবে, এটা নিয়ে কোনো নিয়ন্ত্রণ করা যাবে না। এইটা দর্শক মণ্ডলী প্রতিষ্ঠা পেয়ে যাবে যদি এই মধ্যপ্রাচ্য ইরানের নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত থাকে। দর্শক মণ্ডলী, এই জন্য ইরান এত কিছু করতেছে, আর এই জন্য ইরান এই আশেপাশের দেশগুলোতে এই যে মার কাট করতেছে, তোমরা সরিয়ে ফেলো। কি সরিয়ে ফেলো? ঘাটিগুলো সরিয়ে ফেলো, ফাঁকা করে দাও মধ্যপ্রাচ্য সবার জন্য উন্মুক্ত করে দাও, শুধুমাত্র নট আমেরিকা। এখানে সবাই যেন করতে পারে। হ্যাঁ, এখন তুমি যেহেতু আমাকে বাধ্য করছো দাদাগিরি হাতে নিতে, আমার কথা তোমাকে শুনতেই হবে। কারণ আমি যদি দাদাগিরি করার নিয়ন্ত্রণটা যেহেতু আমাকে স্যাক্রিফাইস করে, যুদ্ধ করে, একটা শক্তিকে হটিয়ে সেই জায়গায় বসতে হচ্ছে, আমার নিয়ন্ত্রণ মানতে হবে তোমাকে। তৃতীয়ত আর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে তোমাদের কারণে এই আমেরিকা মধ্যপ্রাচ্যে বসে ডলারের আধিপত্যের মাধ্যমে হোক আর শক্তির মাধ্যমে হোক আমার বিরুদ্ধে যে এতদিন ভরা সেই 1980 সাল থেকে এখন পর্যন্ত যে স্যাংশন দিয়ে রেখেছে, যে আমাকে অনৈতিক চাপ দিয়ে আমার যে ক্ষতি করেছে, সেই ক্ষতিপূরণ আমি এই হরমুজ প্রণালী থেকে তুলে নেব। কিভাবে তুলে নেবে ভাই? সে হরমুজ প্রণালীর উপর অলরেডি ঘোষণা দিয়েছে কর আরোপ করবে। কর তো আমরা সকলেই বুঝি, আমরা সরকারকে ট্যাক্স দিই না? ট্যাক্স হরমুজ প্রণালী দিয়ে যে দেশই তেল বিক্রি করবে ইরানকে, জাহাজ প্রতি বা একটা সিস্টেমের মধ্যে তাকে ট্যাক্স দিতে হবে। হয় ক্রেতা দেবে, না হলে বিক্রেতা দেবে, দিতে হবে। সেটা দিয়ে ইরান তার যাবৎকালে ক্ষতি হওয়া সব বিষয়গুলো পুষিয়ে নেবে, প্লাস বর্তমান যুদ্ধে যে তার ইনফ্রাস্ট্রাকচার সহ যেগুলো ক্ষতি হচ্ছে সেই ক্ষতিপূরণগুলো সে আদায় করে নেবে। দর্শক মণ্ডলী, আমি জানি না আপনাদের আমার এই আজকের বক্তব্য কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, আর একটা বিষয় আছে, এই সময় এই মধ্যপ্রাচ্যে কিন্তু এক সময় ব্রিটিশদের দাদাগিরি ছিল। কত সাল পর্যন্ত ছিল জানেন? 1990 সালের আগে না, 1980 সাল পর্যন্ত। 1980 সাল পর্যন্ত এখন আমেরিকা যেভাবে দাদাগিরি করতেছে, সেই সময় ব্রিটিশ দাদাগিরি করছে। কেন তাদের দাদাগিরি চলে গেল এবং তারা কিভাবে দাদাগিরি শুরু করেছিল, কিভাবে তাদের পতন হলো, এটা নিয়ে যদি শুনতে চান তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি নেক্সট ভিডিও তৈরি করব। আর সেই সাথে সবচেয়ে বড় কথা, আপনারা আপনাদের বক্তব্য জানাবেন, মতামতটা জানাবেন, শেয়ার করবেন। আমারটা যদি যৌক্তিক মনে হয়, ভালো লাগে, আপনি শেয়ার করবেন, অন্যকে শোনার ব্যবস্থা করে দেবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।